ওয়েলকাম ব্যাক। আমি বলেছিলাম যে আজকে যদি ঘটনা খারাপ হয় তাহলে শুধুমাত্র খারাপ হবে আমার ঘটনা, এছাড়া কোনোটা খারাপ হবার কোনো চান্স নেই। সো এখন আমার সঙ্গে যিনি আছেন, আমি সিরিয়ালে যাচ্ছি কিন্তু এখন আমার সঙ্গে যিনি আছেন তিনিও আমাদেরকে ঈদের ঘটনা অনেক আগে পাঠিয়ে রেখেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একটা না অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন। কোনটা পছন্দ হয় সব কিছু মিলিয়েই তিনি অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন। তো আমার কাছে যেটা ঈদের জন্য উনি পাঠিয়েছেন সেই ঘটনাটা আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে এবং সবসময় চমৎকার ঘটনা বলেন। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে উনি যে ঘটনাগুলো পাঠিয়েছেন সেই ঘটনা আপনার কেমন লেগেছে, অনেকগুলো ঘটনা তো পাঠিয়েছেন, অনেকগুলোই ভালো লেগেছে এবং সবগুলোই ভালো লেগেছে, সবগুলো সবসময় ভালো লাগে। তার যে কথা বলার স্টাইল, তার যে বাচনভঙ্গি, তিনি যেভাবে ঘটনাগুলো বুঝিয়ে বলেন আমার খুব ভালো লাগে। একজন অসম্ভব ভালো মানুষ, জীবনের কাছে তার চাওয়াটা খুব সামান্য এবং আপনাদের অপরিসীম ভালোবাসা বারবার টেনে নিয়ে আসে তাকে আপনাদের কাছে। আফনান ভাই চমৎকার ঘটনা পাঠিয়েছেন অনেকগুলো এবং সবগুলো ঘটনা এত দারুণ, আমি আজকে তো সবগুলো শোনাতে পারবো না, একে একে শোনাবো আপনাদেরকে এবং আশা করছি যে এই ঘটনাগুলো ভালো লাগবে। এবং আফনান ভাইয়ের কাছেও কোনো ঘটনার যদি রিকোয়েস্ট থাকে যে আফনান ভাই এই টাইপের ঘটনা সিলেক্ট করেন বা এই টাইপের ঘটনা আপনার কাছে শুনতে চাই, তো আপ্রাণ চেষ্টা করবেন সেই ধরনের ঘটনা জোগাড় করার। মানুষটাই এমন। আফনান ভাই আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং সব সময় এতটা সময় আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভূত.com-এর আজকের এই ঈদ স্পেশাল এপিসোডে যারা যুক্ত আছেন, আমি আফনান আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। রাসেল ভাইকে স্পেশালি অভিনন্দন যে আজকের এই ঈদ স্পেশালে আমাকে ইনভাইট করেছেন এবং যারা শ্রোতা বন্ধুরা আছেন আপনারাও অনেকে আমার কাছে স্টোরি শেয়ার করার জন্য রাসেল ভাইকে রিকোয়েস্ট করেছিলেন। তো আসলে আমি তো সবসময় ভূত.com-এর সাথেই আছি ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। তো সবসময় আসবো ইনশাল্লাহ, যে কোনো অকেশনাল যেই প্রোগ্রামগুলোই হোক না কেন ইনশাল্লাহ সবসময় আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এটি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের ঘটনা। এই স্টোরিটি আমাকে শেয়ার করে দিয়েছেন সৈকত, যার বাড়ি খুলনা, এবং সৈকত মাঝে মাঝেই অনেক চমৎকার চমৎকার স্টোরি আমাকে এনে দেয়, এই জন্য সৈকতকে ধন্যবাদ। ঘটনাটি বেসিক্যালি যিনি বলেছেন ওর নাম হচ্ছে আসাদ ভাই এবং যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আসাদ ভাইয়ের বাবা। ঘটনাটির সময় ছিল 2012 সালে। আসাদ ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে ওনার বাড়িটা যেই জায়গাটাতে, সেই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে ওনার বাসা। তো বাসার ওনাদের যে থাকার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর পাশে আবার একটি বড় পুকুরও আছে। পুকুরের পাশে বিশাল বাঁশ ঝাড় আছে, আবার ওই বাঁশ ঝাড়ের পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর একটা হচ্ছে ওনারা একটা সাধারণ মানুষের জন্য একটি কবরস্থান বড় করে দান করেছিলেন, সেটা সেই কবরস্থান। এরকম দুটি কবরস্থান ওনাদের বাসার পাশেই আছে আর কি। ওনাদের বাসার পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের পাশে যেই বিশাল বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে পাশে এই দুটো কবরস্থান আছে। একদিন এই আসাদ ভাইয়ের আব্বা যিনি, উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি প্রায় প্রতিদিনই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি ওঠেন। কোনোদিন দেখা যাচ্ছে যে বাসার কাছে যে কলটি রয়েছে সেই কলেই উনি অজু করেন, আবার কখনো দেখা যাচ্ছে যে পুকুর আছে, পুকুরে উনি অজু করতে চান। একদিন উনি রাত্রে আসলে অতটা ঘুমান নাই। নর্মালি উনি ঘুম থেকে আবার উঠে রাত 2টা-2:30টার দিকে উঠে অজু করে তখন উনি তাহাজ্জুদের নামাজ পড়েন।
ওই দিন বিভিন্ন পারিবারিক কারণে ওনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়, তখন রাত বেজে যায় প্রায় 1টা কি 1:30টা। তখন উনি চিন্তা করেন যেহেতু 1টা 1:30 বেজে গেছে, এখন যদি শুয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য তো উঠতে পারবো না। তো একটা কাজ করি, একবারে অজু করে আসি, অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েই শুয়ে পড়ি। তখন এই চিন্তা করেন। এই চিন্তা করলে ওনার স্ত্রীকে বলেন যে এখন আমি আজকে আর কলে অজু করব না, যাই একটু পুকুরের পানিতে আজকে অজু করে আসি। ওই দিনটি আবার ছিল আমাবস্যা, ওই দিনটি না মানে রাত আর কি, এই রাতটি ছিল আমাবস্যার রাত। এটা অবশ্য ওনার অতটা মনে ছিল না। উনি যখন মানে বাসার একদম কাছেই তো পুকুর, তো যখন বের হয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ওনার মনে হচ্ছিল যে একটু বাতি নিয়ে আসলে ভালো হতো। আর তখন উনি বুঝতে পারলেন যে আসলে আজকে অমাবস্যা। এই অমাবস্যার কথা চিন্তা করেও উনি আসলে ওরকম কোনো ভয় কখনো পানও নাই। উনি এরকম ওনার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটতে পারে ওটা উনি চিন্তাও করেননি। উনি যেটি করেন সেটি হচ্ছে যে পুকুরে উনি নামতে যাবেন, পুকুরের ঘাটে, ওই পুকুর ঘাটের পাশেই আরেকটি ওয়াশরুম ছিল। দেখা যাচ্ছে যে ওই ওনাদের বাড়িতে গৃহস্থ বাড়ি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কামলারা ওনার কাজে আসেন, তাদের জন্য বাড়ির বাইরে আলাদা একটা ওয়াশরুম বানানো ছিল। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ওয়াশরুমের দরজাটা ধপাস করে খুলে গেল এবং কালো ছায়ার মতো কি যেন বের হয়ে এসে একদম মানে ঝাঁপ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। উনি এই জিনিসটা দেখে আসলে মানে বেশ ভয় পান। ভয় পেলেও উনি চিন্তা করেন যে এত রাত্রেবেলা বের হয়েছি, ছোটখাটো জিনিস যে দেখবো এটা স্বাভাবিক। তো উনি এই চিন্তা করেন এবং উনি আয়াতুল কুরসি পরে শরীরে ফু দেন এবং উনি আবারও পুকুরের ঘাটে নেমে যান। নেমে মানে পানিতে অজু করা শুরু করেন। তো উনি যখন অজু করছিলেন তখন অদ্ভুত একটা ব্যাপার উনি ফিল করছিলেন। সেটা হচ্ছে যে উনি যখন পানিতে হাত ডুবাচ্ছিলেন অজু করার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার হাতের সাথে কোনো একটি হাত মানে ছোঁয়া লাগছে, মানুষের মতো হাত বা অন্য কিছু। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে কোনো মাছ হবে হয়তো বা, কারণ অনেক সময় আমরা পুকুরে নামলে আমাদের পায়ের নিচে মাছ পড়ে যায় বা পায়ের সাথে মাছের বাড়ি খায়, এরকম কিন্তু হয়ই। যারা পুকুরে নেমেছেন আপনারা জানেন, এই এক্সপিরিয়েন্স মোটামুটি অনেকেরই আছে, পুকুরে নামলে মাছের সঙ্গে শরীরে টাচ লাগে। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে ওনার হাতের সঙ্গে মাছের ছোঁয়া লাগছে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলেন যে না, এটা তো আসলে মাছের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানুষের নরম হাত বা এই টাইপের কিছু। তো উনি যাই হোক, উনি তারপরও চিন্তা করেন যে মাছই হবে আর কি। এই চিন্তা করে অজু করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে ওঠা শুরু করেন, মানে পুকুর ঘাট থেকে উপরের দিকে ওঠা শুরু করেন। কিন্তু তখন উনি ফিল করেন যে কেউ মনে হয় ওনার মানে নরম হাতে ওনার 2 পা ধরে রেখেছে এবং ওনার 2 পা অবশ হয়ে গেছে, উনি কিছুতেই উঠতে পারছেন না, এরকম মনে হচ্ছে। ওই অবস্থায় উনি পেছন দিকে ঘুরে তাকান, কিন্তু ওর কিছুই দেখতে পান না। কিন্তু উনি ফিল করছিলেন ওনার কোনো নরম কোনো হাতটা যদিও বড়, কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে, কিন্তু খুব শক্ত করে ধরে নাই, মানে একটা মিডিয়াম ফোর্সে আর কি ধরে রেখেছে। উনি কষ্ট করে মানে উঠে পড়েন, ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন। বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার। তখন ওর স্ত্রী বলেন যে আপনি দ্রুত শুয়ে পড়ুন, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব, তখন ওটা ফজরের নামাজ পড়বেন, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দ্রুত শুয়ে পড়েন, এখনই ঘুমিয়ে পড়ুন। তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন। তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন। আমরা অনেক সময় যে বোবায় ধরা বলি, যেটা এরকম বোবায় ধরা বলতে যেটা বোঝায় আর কি, তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি।
ওনার স্ত্রী ওনাকে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে ওনার ঘুম ভাঙিয়ে দেন, বলে কি হয়েছে কি হয়েছে। উনি বলেন যে না কিছু হয় নাই, তো দুঃস্বপ্ন দেখেছি। উনি এটা বলছেন যে স্বপ্নে দেখলাম যে দুইজন বিশাল দেহী মানুষ আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে, মানে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। তখন স্ত্রী বলেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল মানে ভোরের দিকে, ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন, ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচন্ড জ্বর ওনার শরীরে, প্রচন্ড জ্বর, প্রায় 104 এরকম জ্বর আর কি। তখন আসাদ ভাইয়ের আম্মা যিনি আর কি, তো উনি আবার আসাদ ভাইকে মানে ডেকে ওঠান যে তোমার আব্বুর এরকম জ্বর হয়েছে। তখন আসাদ ভাই আসেন, ওনার পাশে যে ঘর ছিল, ওনার যে শরীকরা ছিল এরকম জ্বরের কারণে তারাও আসেন, এসে দেখেন এই ভয়ঙ্কর জ্বর, মানে প্রচণ্ড জ্বর। তো সবাই চিন্তা করেছেন নর্মাল জ্বর, কিন্তু যখন ওনার মানে আসাদ ভাইয়ের আম্মা ওনার স্ত্রী যখন বলেন আর কি যে রাতের বেলা তো এই ঘটনা ঘটেছে, তখন ওনারা চিন্তা করেন যেহেতু এটা স্বাভাবিক জ্বর না, তাহলে উনি ভয় পেয়েছেন। তখন ওনাকে মানে ফজরের নামাজের পরপরই বেশ মানে ঝাড়ফুঁক করা হয়। অনেকেই আসেন যারা ঝাড়ফুঁক জানেন, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুতে জ্বর সারছিল না। এরকম 3 দিন যায়, 4 দিন যায়, জ্বর আর সারে না। কিন্তু যখন 7-8 দিন হয়ে গেল, তখন ওনারা মনে করেছেন যে এটা মনে হয় টাইফয়েড জ্বর, ভয়ের কারণে জ্বর হলে তো সেরেই যেত, এটা মনে হয় টাইফয়েড জ্বর, কারণ আমরা জানি টাইফয়েড জ্বর কিন্তু বেশ অনেক দিন স্টে করে। তো টাইফয়েড জ্বর মনে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার টেস্ট করে, কিন্তু ওনার কোনো টাইফয়েড ধরা পড়ে না। উনি বেশ কিছু অ্যান্টিবায়োটিক খান, কিন্তু তারপরেও ওনার টাইফয়েড ধরা পড়ে না। তখন আসলে কি হলো এটা মানে কেউ কিছু বুঝতে পারছিলেন না। তখন যেটি হয় সেটা হচ্ছে যে এই আসাদ ভাইয়ের বাসায় বেশ আগে একজন শিক্ষক এসে ওনাদেরকে মানে পড়াতেন। বেসিক্যালি উনি যদিও জেনারেল মানে লাইনের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি এগুলোই পড়াতেন ওনাদের বাসায় এসে ওনার ভাইদেরকে, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দেখলে মনে হতো উনি একজন খুব বড় মাপের একজন হুজুর। এবং উনি যেটি করতেন সেটি হচ্ছে যে উনি অনেক সময় এই তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক এটা উনি করতেন আর কি, ওই শিক্ষক। তখন আসাদ ভাই ওই শিক্ষকের কথা মনে পড়ে এবং ওনার কাছে যান যে এই ব্যাপার, আপনি একটু এসে আমার আব্বুকে দেখে যান এবং কি ঘটনা ঘটেছে সব কিছু বিস্তারিত বলেন তাকে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা ওনার ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা আঁকি, আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন সেটি হলো এই তারার যে 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল। কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে খুব সম্মানের সাথে বলেন যে তোমরা ওনাকে কেন আসর করেছ। তখন ওই পাশ থেকে বলছে যে আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনো আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে তাহলে এই যে ওনার যে জ্বর, তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন, আর এই জ্বর হয়েছে কেন। তখন ওই পাশ থেকে বলে যে আসলে